বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা ডাইনিংয়ে বসে বসে লাড্ডু বানাচ্ছে। তখনই সেখানে আসে তরি। তরি চুপি চুপি সুধার পিছন দিয়ে এসে লাড্ডু চুরি করতে চায়। অমনি সুধা খপ করে তরির হাত ধরে নেয়। সুধা বলে, তরি কি হচ্ছিল? তরি বলে, মাম্মাম, আমাকে না ওরা ডাকছিল, বলছিল আয় তরি আয়। সুধা বলে, কি মিষ্টিগুলো তোমায় ডাকছিল? খুব দুষ্ট হয়ে গেছো না? তরি বলে, মাম্মাম, এই মিষ্টিগুলো তুমি কেন বানাচ্ছ? সুধা তরিকে বলে, কাল তো রাখি উৎসব তাই। তরি বলে, তাই? কাল সত্যি রাখি উৎসব? মাম্মাম, তবে তোমাদের রাখি বানাতে হবে। তখনই সেখানে আসে তেজ। তেজ এসে সুধাকে বলে, এই মিষ্টি রাখি এগুলো নিয়ে পড়ে থাকলেই কি আসল সত্যি সামনে আসবে? আপনি সত্যিটা সবার সামনে আনতে পারবেন তো? সুধা বলে, শুনুন, এইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার যা ভাবার আমি ভেবে নিয়েছি। আশ্রমের ওই মেয়েটি দিয়া ওই আমাদের সত্যের মুখোমুখি দাঁড় করাবে। তখনই তেজ বলে, দিয়া যদি কিছু না বলে তখন? সুধা বলে, ভগবান কোনো না কোনো পথ ঠিক দেখাবেন। তখনই সেখানে আসে প্রীতম। প্রীতম এসে রুক্মিণী বলে ডাকতেই সুধা বলে, এ মা, প্রীতমবাবু আপনি এখানে কেন এসেছেন? প্রীতমবাবু, আপনার পায়ের ক্ষতটা কিন্তু এখনো শুকায়নি। আপনি যদি এভাবে হাঁটাহাঁটি করেন, যখন তখন যেখানে সেখানে যান, তবে তো আপনার পায়ের ক্ষত আরো বেড়ে যাবে। আপনি তো তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন না। তেজ মনে মনে ভাবে, এই বিরক্তিকর মানুষটা যখন তখন যে কোনো জায়গায় চলে আসে। একটা জরুরি কথা বলছিলাম, এখানে ওনাকে আসতে হলো। তেজ তখন গলা ছেড়ে প্রীতমের সামনে দাঁড়ায়। তেজ বলে, দেখুন প্রীতমবাবু, দেখুন আপনার বান্ধবী আপনাকে নিয়ে কতটা চিন্তিত, কিন্তু আপনার বান্ধবী এইটা জানে না আপনি তাড়াতাড়ি সুস্থ হতে চান না। সুধা বলে, মানে? তেজ বলে, মানেটা এই যে উনি জানেন উনি যদি এই আহত পায়ে নিচে আসে, তবে আপনি তো অস্থির হয়ে ওনার কাছে আসবেন, ওনার খোঁজ খবর নেবেন, ওনার যত্ন করবেন, আর উনি সেটাই চান। প্রীতম তখন বলে, রুক্মিণী আমার কাছে এলে বুঝে আপনার হিংসে হয়? তেজ বলে, হিংসে কেন? হিংসে হবে? আমার বয়ে গেছে আপনাদেরকে নিয়ে হিংসে করতে। তখনই তেজের ফোনে কল আসে। তেজ ফোন তুলতেই ফোনের ওপার থেকে ইশিকা বলে, তেজ, আমি খুব বিপদে পড়েছি তেজ, তুমি এক্ষুনি আসো। তেজ বলে, বিপদে পড়েছো মানে কোথায়? ইশিকা তার লোকেশন জানিয়ে দেয়। তেজ বলে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। তখনই সুধা বলে, ওই যান, আপনার বান্ধবী কল করেছে, আপনাকে ডেকেছে, যান যান সেখানে যান। তেজ বলে, হ্যাঁ আমি সেখানেই যাচ্ছি। তেজ আর সুধা একে অন্যকে খোঁচা মেরে কথা শোনাতে থাকে। এরপরেই তেজ ওখান থেকে চলে যায়। প্রীতম সুধাকে বলে, আপনাদের দুজনের এই পাগলামি খুনসুটি এগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগছে। এরপরেই প্রীতম বলে, আমি যেটা জানতে এলাম, পোলোর ব্যাপারে কি কিছু জানতে পারলেন? সুধা বলে, প্রীতম বাবু, আমি আপনার কাছে আসছি, দাঁড়ান, এত দূর থেকে কথা হবে না। এরপরেই সুধা প্রীতমের কাছে আসে। সুধা বলে, প্রীতম বাবু, আমরা সার্থকার এমনকে ফলো করতে করতে একটা আশ্রমে গিয়েছিলাম। পঞ্চপ্রদীপ নামের সেই আশ্রমে গিয়ে আমরা একটা মেয়ের সন্ধান পেয়েছি যে কিনা পোলোকে চেনে। আমার মনে হয় পোলো ওই আশ্রমেই ছিল। প্রীতম বলে, দাঁড়ান দাঁড়ান, এক মিনিট, কি নাম বলেন? পঞ্চপ্রদীপ? সুধা বলে, হ্যাঁ। প্রীতম বাবু, আপনি কি আশ্রম চেনেন? প্রীতম বলে, হ্যাঁ চিনি, তবে সে কথা আমি এখানে বলবো না, চলুন আপনার ঘরে চলুন। সুধা বলে, ঘরে? প্রীতম বলে, হ্যাঁ, এই কথাগুলো একান্তে বলা প্রয়োজন, দেয়ালেরও কান আছে। সুধা বলে, ঠিক আছে চলুন। এরপরেই সুধা প্রীতমকে তার ঘরে নিয়ে যায় আর তরিকে বড়মার কাছে পাঠিয়ে দেয়। এদিকে দেখানো হয় তেজ ইশিকাকে বলে, ইশিকা, তোমার অ্যাক্সিডেন্ট হয়নি, তবু তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে আসতে বলেছো। ইশিকা বলে, তেজ, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তেজ, ওই রুক্মিণার প্রীতম সিংহ রায় তোমার চোখে ঠুলি পরে রেখেছে, যেটা খোলা খুবই প্রয়োজন। তেজ, তুমি সত্যি আর মিথ্যের তফাৎ বুঝতে পারছো না, তোমাকে সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আমি এখানে এনেছি। তেজ বলে, বলো কি বলতে চাও? তখনই শেখর নামের একজন ছেলে তেজের সামনে দাঁড়ায়। তেজ বলে, আপনি? ইশিকা বলে, তেজ, ওর নাম শেখর, ও প্রীতম সিংহ রায়ের কলেজে একসাথেই পড়াশোনা করত। এরপরেই শেখর বলে, আমি রুক্মিণীকে খুব পছন্দ করতাম, প্রচণ্ড ভালোবাসতাম ওকে, কিন্তু আমি গরিব, আমার অর্থ ছিল না, সেজন্যই রুক্মিণী আমাকে ঠকিয়ে ওই প্রীতম সিংহ রায়ের কাছে গিয়েছিল। কারণ প্রীতম সিংহ রায় দত্তক নেওয়া সন্তান হলো, ও ওর মা বাবার একমাত্র ছেলে ছিল, ওর মা বাবা ওকে খুব ভালোবাসতো, সব সম্পত্তি ওরই ছিল, তাই সেই সম্পত্তির লোভেই রুক্মিণী আমাকে ঠকিয়েছিল। ইশিকা বলে, শুনলে তো তেজ, ওই রুক্মিণী শুরু থেকেই লোভী ছিল, আর এখন তোমাদের বসুমল্লিক বাড়ি পাওয়ার লোভে আছে। তেজ বলে, কিন্তু ইশিকা বলে, তেজ, তুমি এতটুকু বুঝতে পারছো না? সেদিন যখন রুক্মিণীকে গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল, প্রীতম সিংহ রায় সেখানে সঠিক সময়ে কি করে হাজির হলো বলো? কি করে সম্ভব? কারণ ওরা দুজনেই প্ল্যান করেছিল যাতে করে সুধা আর প্রীতম একই ছাদের তলায় থাকতে পারে, একই বাড়িতে থাকতে পারে।
তোমার চোখের আড়ালে প্ল্যান করতে পারে। ইশিকার কথাগুলো তেজ একেবারে ফেলতে পারে না। তেজ বলে, তুমি কি বলছো ইশিকা? ইশিকা বলে, তেজ তুমি আমার কথাকে বিশ্বাস করো, আর যদি বিশ্বাস করতে না পারো তো আড়াল থেকে ওই রুকমিনার প্রীতম সিংহের উপর নজর রাখো। ওদের প্ল্যান কথাবার্তা শুনলেই তো তোমার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। এদিকে দেখানো হয় প্রীতম সুধাকে নিয়ে ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। সুধা বলে, প্রীতমবাবু কি করছেন? প্রীতম বলে, আমি চাইছি আমাদের কথা যাতে কেউ না শোনে। এরপরেই প্রীতম সুধাকে জানায়, মুম্বাই যাওয়ার আগে আমি আপনাকে বলেছিলাম বাড়ি যাব, মনে আছে? সুধা বলে, হ্যাঁ বলেছিলেন তো। প্রীতম বলে, আমি ওই আশ্রমের কথাই বলেছিলাম। পঞ্চপ্রদীপ আশ্রমেই আমি ছিলাম। ওখান থেকে মা বাবা আমাকে আর দিদিকে দত্তক নেন। যদিও গত 5 বছরে একবারও ওই আশ্রমে যাওয়া হয়নি, তবে আগে কলকাতায় থাকাকালীন প্রত্যেক বছর একবার আমরা যেতাম। সুধা বলে, প্রীতম বাবু আপনি তো এই বিষয়ে কখনো আমাকে কিছু বলেননি। প্রীতম বলে, এই যে বললাম আমরা মুম্বাই ছিলাম, কলকাতাতেও আসা হয়নি, তাই বলা হয়নি। কিন্তু জানেন তো, আমি মুম্বাই যাওয়ার আগে যখন আশ্রমে গিয়েছিলাম ইমনকে ওখানে দেখেছিলাম। যদিও আমার মনে হয়েছিল হয়তো আমার চোখের ভুল, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি সেদিন ইমন ছিল। সুধা বলে, তার মানে ইমনার সার্থক ওই আশ্রম থেকেই পলকে এনেছে। প্রীতম বাবু আপনি যে আমার কি উপকার করলেন আপনি নিজেও জানেন না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে সুধা প্রীতমের হাত ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তখনই দুম করে ঘরের দরজা খোলে তেজ ইশিকা। তেজ বলে, বাহ রুক্মিণী বাহ, আমি ঘরে নেই সেই সুযোগের সদ্ব্যবহার করছেন দেখি। আমার ঘরে ঢুকে আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে আপনারা একান্ত ব্যক্তিগত সময় কাটাচ্ছেন। আমি আশাতে বুঝি আপনাদের প্রেম পর্বে বাধা পড়ে গেল। সুধা বলে, তেজ তেজ বলে, একদম নয়, একদম চিৎকার করে কোনো কথা নয়। ছি, এই আপনার আসল রূপ তাই না? আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। আপনি এইভাবে আমাদের পুরো পরিবারকে ঠকাচ্ছেন, আমাকে একের পর এক মিথ্যে কথা বলেছেন। প্রীতম বলে, তেজ আপনি ভুল করছেন। তেজ বলে, চুপ করুন, একদম চুপ করুন। হ্যাঁ আমি ভুল করেছি, আমি আপনার রুক্মিণীকে আমার সুধা ভেবে ভুল করেছি, চরম ভুল করেছি, আর সেই ভুল আমি শুধরে নেব। এই বলে তেজ ঘর থেকে বেরিয়ে যায়। ইশিকা মনে মনে ভাবে, আমার কাজ যত সহজে হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। এদিকে দেখানো হয় তেজ ডাইনিংয়ে এসে মদ খাচ্ছে। তখন ইশিকা এসে তেজকে বোঝাতে থাকে, তেজ আজ তোমার বিশ্বাস হলো তো ও সুধা নয় রুক্মিণী? তোমার সুধা মরে গেছে তেজ, আর সুধার মৃত্যুকে ওরা ব্যবহার করছে। ওরা সুধার মৃত্যুকে ব্যবহার করে এই বসুমূল্যিক বাড়ি তোমার সম্পত্তি ভোগ করতে চাইছে। তেজ বলে, আমি থাকতে সেটা কখনোই হতে দেব না। ওই সুধার মুখোশ আমি পরিবারের সবার সামনে টেনে খুলবো যত তাড়াতাড়ি সম্ভব। তেজ মদ খেতে থাকে। ইশিকা বলে, তেজ প্লিজ তুমি আর ড্রিঙ্কস করো না। তেজ এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছো আমি ছাড়া তোমার জীবনে আর কেউ নেই তেজ, সুধা তো মরেই গেছে, এখন আমি ভালোবেসে তোমার পাশে আছি। ইশিকা তেজকে নানানভাবে বোঝাতে থাকে, তেজের মন পাওয়ার চেষ্টা করে। তখনই সেখানে আসে সুধা। সুধা তেজ বলে ডাকতেই তেজ ইশিকাকে নিজের বুকে জড়িয়ে ধরে। সুধাকে শুনিয়ে শুনিয়ে তেজ ইশিকার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, যে কথাগুলো সহ্য করতে না পেরে সুধা ওখান থেকে চলে যায়। এরপরই তেজও ইশিকাকে ছেড়ে দেয়। তেজ বলে, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এই মেয়েটাকে আমি বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম ও ফিরে এসেছে। তোরে যখন বাবা বাবা বলে ডাকে আমি সবকিছু ভুলে যাই। ভেবেছিলাম আমার সুধা ফিরে এসেছে, আমার সন্তান ফিরে এসেছে, আমাদের পরিবার পরিপূর্ণ হয়েছে, কিন্তু না, সবটা মিথ্যে। ইশিকা বলে, তেজ আমরা বিয়ে করব, আমাদের সন্তান হবে, দেখো আবার আমাদের ফ্যামিলি হবে। তেজ বলে, আমি সব কিচ্ছু চাই না, কিচ্ছু না। ইশিকা বলে, তেজ তবে তুমি কি চাও? তেজ বলে, আমি মুক্তি চাই, এই রুক্মিণীর থেকে মুক্তি। ইশিকা বলে, আমি তোমাকে কথা দিচ্ছি কালই তুমি এই রুক্মিণীর থেকে মুক্তি পাবে, রুক্মিণী তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। এরপর দেখানো হয় সুধা তেজকে সাথে না নিয়েই পঞ্চপ্রদীপ আশ্রমে আসে। সুধা দিয়ার জন্য অপেক্ষা করছে। এদিকে আশ্রমের ইনচার্জ দিয়াকে বারবার করে ফোর্স করতে থাকে সে যেন পোলোর কথা কারোর সামনে না বলে। দিয়া বলে, ঠিক আছে। এরপরেই দিয়াকে সুধার সামনে আনা হয়, কিন্তু আগের দিনের মতন দিয়া অত চঞ্চল নেই, চুপ করে আছে। সুধা দিয়াকে গিফট দেয়। আশ্রমের ইনচার্জ ওখান থেকে একটুখানি দূরে সরে গেলেই সুধা পোলোর কথা জানতে চায়। সুধা বলে, এই আশ্রমে তোমার একা ভালো লাগে? তোমার বেস্ট ফ্রেন্ডকে? আচ্ছা তুমি যে কালকে একটা ছেলের কথা বলছিলে পোলো, সে কোথায়? সুধা নানান প্রশ্ন জিজ্ঞাসা করছে দেখে ইনচার্জ এসে বলে, এ কি, আপনিও কি এসব কি কথা বলছেন? এই আশ্রমে পোলো নামের কেউ থাকে না। দিয়ার সাথে যদি আপনার কথা শেষ হয়ে থাকে তবে আপনি আসতে পারেন। এই বলে শুভকে আশ্রম থেকে বেরিয়ে যেতে বলে। সুধা তখন আশ্রমের ইনচার্জকে একটা ব্যাগ দিয়ে বলে, এখানে আশ্রমের ছেলে মেয়েদের জন্য কিছু উপহার আছে,
ওদেরকে একটু দিয়ে দিন না প্লিজ। আশ্রমের ইনচার্জ সেই উপহার তুলে দিতে গেলেই সুধা আবারও দিয়ার কাছে আসে। সুধা দিয়াকে একটা ছবি দেয় যেটা কিনা পোলো এঁকেছিল। ছবিটা দেখেই দিয়া বুঝতে পারে। দিয়া খুশিতে আনন্দিত হয়ে বলে, এটা পোলো দিয়েছে। আগামী পর্বে দেখানো হবে সুধা ইন্সপেক্টর আশুতোষকে নিয়ে আশ্রমে আসে। সেখানে প্রীতম সহ পুলিশ ফোর্স এসেছে। আশ্রমের ইনচার্জকে বারবার করে ফোর্স করতে থাকে আশুতোষ। রেজিস্ট্রি পেপার দেখার পরে বলে, এখানে সবার নাম আছে কিন্তু একটা নাম কেন ভ্যানিশ করা হয়েছে? তার মানে আপনি শিশু পাচার কেন্দ্রের সাথে যুক্ত আছেন। আশ্রমের ইনচার্জ ভীষণ ভয় পেয়ে যায়। ইন্সপেক্টর আশুতোষের পায়ে পড়ে কাঁদতে থাকে। তো বন্ধুরা, অবশেষে অভিমানী সুধা তেজকে ছাড়াই তার মিশন সাকসেসফুল করলো। কারণ তেজ সুধাকে অবিশ্বাস করেছে, তাই সুধা চায়নি তেজ তার অবিশ্বাসী মন নিয়ে সুধার সাথে এই মিশনে জয়েন করুক। সুধা অবশেষে সফল হলো। এবার বসু মল্লিক বাড়ির সবার সামনে সার্থকের পর্দা ফাঁস করার পালা। কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।